নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর একটি হাসির গল্প, গুরু বিদায়। বৈকালিক প্রসাধনের পর মানিনী দেবী একটি বড় আরশির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গশোভা নিরীক্ষণ করিতেছেন। এমন সময় একজোড়া গোঁফের প্রতিবিম্ব তাহার কাঁধের ওপর ফুটিয়া উঠিল। উক্ত গোঁফের মালিক তাহার স্বামী রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট, বেলিয়াঘাটা। মানিনী একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় না ফিরাইয়াই বলিলেন, কি সুখেই যে মোটা হচ্ছি। বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া বলিলেন, কেন, সুখের কমটাই বা কি? অমন যার স্বামী। মানিনী যদি সামান্য পাড়া গেঁয়ে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন, পোড়া কপাল অমন স্বামীর। কিন্তু তাহার সংযম অভ্যাস আছে, বিশেষত বাক সংযম। সেজন্য বলিলেন, স্বামী তো খুবই ভালো, আমি যে মন্দ। কথার ধারা গহন অরণ্যের দিকে মোড় ফিরিতেছে দেখিয়া বংশলোচন নিপুণ সারথির ন্যায় বলিলেন, কি যে বলো তার ঠিক নেই। কিসের অভাব তোমার? হুকুম করলেই তো হয়। মানিনী এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বয়স তো বেড়েই চলেছে, ধম্মকম্ম কিছুই হলো না। বংশলোচন বলিলেন, কেন, এই যে 8 বৎসর গয়া, কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি করে এলে, ভারী তো তার ফল। আর কদিন টিকবে? ইচ্ছে হয় মন্তর টন্তর নি। তা বেশ তো, সে খুব ভালো কথা। আমি চাটুজ্জে মশাইয়ের সঙ্গে এখনই পরামর্শ করছি। কিন্তু বংশলোচনের মন বলিল যে কথাটি মোটেই ভালো নয়। ইহাদের 22 বৎসর ব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে, কিন্তু বংশলোচনের প্রাধান্য এ পর্যন্ত মোটামুটি বজায় আছে। পত্নীর গুরু ভক্তি যদি প্রবলা হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে? গুরু যদি কেবল অখণ্ড মণ্ডলাকারের পদটি দেখাইয়া দিয়া ক্ষান্ত হন তবে কোনো আপত্তির কারণ থাকে না, কিন্তু গুরু যদি নিজেই ওই পদটি দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা। মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না। তবে এক হিসাবে তাহার পত্নীর এই নতুন শখটি নিরাপদ। মানিনী দেবী অত্যন্ত একগুঁয়ে মহিলা। যদি দেশের বর্তমান হুজুগের বংশে তাহার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাহিবার ঝোঁক হইত তবে বংশলোচনের মান, ইজ্জত, অনারারি হাকিমি কোথায় থাকিত? তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কি বলিতেন? তাহার উপর দেশভক্তির ঝঞ্ঝাট তো কম নয়। মোটের ওপর তাই ঠিক করিলেন, দেশভক্তির চেয়ে গুরু ভক্তিতে ঝঞ্ঝাট ঢের কম হবে। বংশলোচন বৈঠকখানায় আসিয়া তাহার অন্তরঙ্গগণের নিকট পত্নীর অভিলাষ ব্যক্ত করিলেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় বলিলেন, বৌমার সংকল্প অত্যন্ত সাধু, তবে একটি সদ্গুরু দরকার। তোমাদের পৈতৃক কুলগুরুরা কেউ বেঁচে আছেন কি? বোধহয় নেই। বংশলোচন বলিলেন, শুনেছি একটি গুরুপুত্তর আছেন, তিনি থিয়েটারে আবদালা সাজেন, রাধা মাধব। আচ্ছা, আমাদের গুরুপুত্তরটিকে একবার দেখলে পারো। সেকেলে মানুষ শাস্ত্র না না শাস্ত্র টাস্ত্র জানেন না বটে, কিন্তু
পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন। উকিল বিনোদবাবু বলিলেন, চাটুজ্যেমশাই, আপনি এখনো সত্যযুগে আছেন। আজকাল আর সেকেলে গুরুর চলন নেই, যিনি বছরে বার দুই শিষ্যবাড়ি পায়ের ধুলো দেবেন, আর 5 সের চাল, 5 পো চিনি, গোটা 10 টাকা লাট্টু মার্কা থান ধুতিতে বেঁধে প্রস্থান করবেন। এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয়, বচন শুনলে প্রাণ আনচান করে। বংশলোচনের ভাগ্নে উদয় বলিল, মামাবাবু যদি মামিকে মুরগি ধরাতেন তবে আর এসব খেয়াল হতো না। তাই জন্যই তো আমার শাশুড়ি মন্তর নিতে পারছেন না। চাটুজ্জে বলিলেন, ছাই জানি শুধু, উপেন পালের নাম শুনেছিস? সেবার মধুপুরে গিয়ে দেখলুম প্রকাণ্ড বাড়ি, 10 বিঘে বাগান, 10টা গাই, 1 পাল মুরগি, রাজর্ষি চালে থাকেন, ঘরের তরি তরকারি, ঘরের দুধ, ঘরের মুরগি, সস্ত্রীক ধর্ম আচরণ করেন। সঙ্গে 4 জন গুরু হামে হাল হাজির, নিজের 2 জন, স্ত্রীর 2 জন। উপযুক্ত গুরু কে আছেন এই লইয়া অনেকক্ষণ আলোচনা হইল। পর্বতবাসী সন্ন্যাসী, আশ্রমবাসী মহারাজ, স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা, বৈজ্ঞানিক মহাপুরুষ, উদারপন্থী আধুনিক, অনেক নাম উঠিল। কিন্তু মুশকিলেই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন, গৃহিণীর হয়তো তাহাকে পছন্দ হইবে না। এমন সময় বংশলোচনের শালা নগেন দোতলা হইতে নামিয়া আসিয়া বলিল, আপনারা আর মাথা ঘামাবেন না, দিদি গুরু ঠিক করে ফেলেছেন। বংশলোচন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কে? বালিগঞ্জের খালিবদং স্বামী। এসা সুন্দর গাইতে পারেন, চেহারাটিও তেমনি, বয়সে এই জামাইবাবুর চেয়ে কিছু কম হবে। শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ভাব ছিল। টেনিস খেলতে খেলতে কতবার অজ্ঞান হয়ে পড়তেন। সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার। তারপর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন। এখন তার প্রায় 200 শিষ্য, 400 শিষ্যা। একেবারে সব ঠিক হয়ে গেছে নাকি? দিদি তাতে চালাক আছে। কাল স্বামীজিকে নিয়ে আসছি, এখানে সপ্তাহখানেক জাঁকড়ে থাকবেন, যাকে বলে প্রবেশন। তারপর দিদির যদি ভক্তি টক্তি হয় মন্তর নেবেন। চাটুজ্জে মহাশয় বলিলেন, অতি উত্তম ব্যবস্থা। গরুটির সন্ধান দিলে কে? নগেন বলিল, আমি দিয়েছি, আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি, আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন। পরদিন খলিবদং স্বামীর শুভাগমন হইল। সঙ্গে কেবল একটি কমণ্ডল আর একটি বড় সুটকেশ। নগেন মিথ্যা বলে নাই। টকটকে গৌরবর্ণ, চাঁচর ঝাঁঝর চুল, মধুর কণ্ঠস্বর, চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলু ঢুলু ভাব। 600 শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয়। মানিনী দেবী প্রত্যহ শ্রদ্ধাচারে ভাবী গুরুদেবের সেবার আয়োজন করিতে লাগিলেন। স্বামীজির নিত্যকর্ম পদ্ধতি একেবারে ধরা বাঁধা। সকালবেলা অনুপান সহ 3 পাথর বাটি চা, দ্বিপ্রহরে পবিত্র অন্ন ব্যঞ্জন, তাহার পর ঘণ্টা 3-4 যোগনিদ্রা, বিকালে নানা প্রকার ফল মূল মিষ্টান্ন, পুনর্বার চা, সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্ম ব্যাখ্যা, সঙ্গীত ও ঘুঙুর পড়িয়া ভাব নৃত্য, রাত্রে সাত্ত্বিক লুচি পোলাও কালিয়া। মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে। নভেল পড়া, লেশ বোনা, ছাঁটা পশমের আসন তৈয়ারি,
প্রভৃতি সাংসারিক কার্যে আর তাহার মন নাই। প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করিলেন। দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন। তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন খলিফদঙের চর্বিত আকের ছিবড়া মানিনী পরম ভক্তিভরে চুষিতেছেন। বংশলোচন বারবার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন, সর্বং খলিফদং ব্রহ্ম, এ সমস্তই ব্রহ্ম। কিন্তু মন প্রবোধ মানিল না। ব্রহ্ম নিখিল চরাচরে থাকিতে পারেন, কিন্তু আকির ছিবড়ায় থাকিবেন কোন দুঃখে? এই কথা মনে করিতেই চিত্ত বিদ্রোহী হয়, পিত্ত চটিয়া ওঠে। ছি ছি বলিলে যথেষ্ট বলা হয় না, তোবা তোবা বলিতে ইচ্ছা করে। চাটুজ্জে মহাশয় শুনিয়া বলিলেন, তাই তো বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই নগেনটাই যত নষ্টের গোড়া। দেশি ঠাকুর মশাই তোর দিদির মনে না ধরে তো একটা জটাধারী গাঁজাখোর আনলেই তো পারতিস। নগেন বলিল, বারে, আমি কেমন করে জানবো যে দিদির অত ভক্তি হবে? বংশলোচন কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এখন কি করা যায়? বিনোদ বলিলেন, একটা ভৈরবী টৈরবী ধরে এনে তুমিও সাধনা শুরু করো, বিষে বিষক্ষয় হয়ে যাক। আর যদি সাহস থাকে তবে গিন্নিকে মনের কথা খুলে বলো, খলিফদংকে অর্ধচন্দ্র দাও। নগেন বলিল, তাহলে দিদি ভয়ঙ্কর চটবে। কথাটা ভয়ঙ্কর সত্য। পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়া সহজ কথা নয়। বংশলোচন আকুল চিন্তা সাগরে হাবুডুবু খাইতে লাগিলেন। এমন যে বিচক্ষণ চাটুজ্জে মহাশয় আর তীক্ষ্ণ বুদ্ধি বিনোদ উকিল, ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায় খুঁজিয়া পাইলেন না। হায় রে, কে তাহাকে রক্ষা করিবে? ভগবানের উপর নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসে থাকা ভিন্ন গত্যন্তর নাই। এদিকে মানিনী মনস্থির করিয়া ফেলিয়াছেন, খলিফদংকেই গুরুত্বে বরণ করিবেন। কাল সকালে দীক্ষা। বাড়ির পূর্ব দিক সংলগ্ন যে মাঠটি আছে তাহাতে একটি বেদি রচনা করিয়া চারিদিকে ফুলের টব দিয়া সাজানো হইয়াছে সুন্দর করিয়া। খলিফদং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন। বংশলোচন, চাটুজ্জে, বিনোদ ইত্যাদি পিছনে পিছনে আছেন। মানিনীও একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন। খলিফদং গুন গুন করিয়া গান করিতে করিতে পায়চারি করিতেছেন। এমন সময় তাহার নজরে পড়িল মাঠের শেষ দিকে একটি বৃহদাকার ছাগল তাহাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করিতেছে। এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত। সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারিশ অবস্থায় কুড়াইয়া পাইয়া বাড়িতে আনেন। সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে। এখন তাহার নবীন যৌবন। লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এ বয়সে তাহাকে তরুণ বলা চলিত, কিন্তু সে অযত্বের অভিশাপ লইয়া জন্মিয়াছে, তাই লোকে তাহাকে বলে বোকা পাঁঠা। খলিফদং স্বামী লম্বকর্ণকে দেখিয়া প্রসন্ন বদনে বলিলেন, শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি! বেঁচে থাকার যে আনন্দ তা এতে পূর্ণ মাত্রায় বিদ্যমান। প্রাণ শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে। স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসিয়া পড়িলেন এবং এক মুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন, আ। লম্বকর্ণ আসিল না। স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে পিছু হটিতে লাগিল।
স্বামীজি বলিলেন, আহা, অবোধ জীব, কিঞ্চিত ভীত হয়েছে। আমাকে এখনো চেনে নাকি না, তোমরা ওকে তাড়া দিও না। জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা, অগাধ তিতিক্ষা। আ লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয়। আসল কথা, প্রথম দর্শনে খলিফদঙের উপর তাহার একটা অহৈতুকী অভক্তি জন্মিয়াছে। আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অহৈতুকী অভক্তি অকস্মাৎ একটা বেয়াড়া বদ খেয়ালে পরিণত হইল। লোকে যাহাই বলুক, লম্বকর্ণ মোটেই বোকা নয়। ছাগল হইলে কি হয়, তাহার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে। লম্বকর্ণ কলেজে পড়ে নাই, পাশ করে নাই, তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথাসম্ভব দূর হইতে ধাবমান হওয়াই যুক্তিসঙ্গত। আরও জানা আছে যে তাহার 1.5 মণ ওজনের মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়া গুণ করা হয়, তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয়, তাহার ধাক্কা সামলানো মানুষের অসাধ্য। কিছু দূর পিছু হটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল। তাহার পর ঘাড় নিচু করিয়া শিং বাঁকাইয়া স্বামীজির নধর উদর নিশানা করিয়া নক্ষত্র বেগে সম্মুখে ছুটিল। স্বামীজির প্রসন্ন মুখে হাসি তখনও লাগিয়া আছে, কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিয়া উঠিল। কিন্তু কার সাধ্য রোধে তার গতি? নিমেষের মধ্যে লম্বকর্ণের প্রচণ্ড গুঁতা ধাঁই করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল। খলিফদং একবার মাত্র বাবা গো বলিয়া ডিগবাজি খাইয়া ধরাশায়ী হইলেন। ডাক্তারবাবু বলিলেন, শুধু বরিক কম্প্রেস, পেট ফুটো হয়নি, চোটও বেশি নয়, তবে শকটা খুব খেয়েছেন। একটু পরেই উঠে বসতে পারবেন, তখন আবার 2 ড্রাম ব্যান্ডি। ব্যথা সারতে 1 দিন 15 লাগবে। ডাক্তার অত্যুক্তি করেন নাই। কিছুক্ষণ পরেই খলিফদং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, ছাগলটা গেল কোথায়? বিনোদবাবু বলিলেন, সেটাকে বেঁধে রাখা হয়েছে, আপনার কোনো ভয় নেই। স্বামীজি বলিলেন, ভয় আমি কোনো শালার করি না, কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে, ওটা মূর্তিমান পাপ। বিনোদবাবু বলিলেন, বলেন কি মশাই, আপনারা হলেন করুণার অবতার। পাপীকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথা? আর লম্বকর্ণের স্বভাবটা তো হিংস্র নয়। আজ বোধহয় হঠাৎ কিরকম ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়ে, কি বলেন ডাক্তারবাবু? উদয় বলিল, বউ আজ ওকে 1 ছড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে, তাইতেই বোধ হয়। খলিফদং ভ্রুকুটি করিয়া বলিলেন, ওসব আমি শুনতে চাই না। এ বাড়িতে দুজনের স্থান হবে না, হয় ওই বেটা নয় আমি। বংশলোচন দুরু দুরু বক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন, কি বলো, ছাগলটাকে তাহলে বিদেয় করা যাক? মানিনি সবেগে ঘাড় নাড়িয়া বলিলেন, বাপ রে, সে আমি পারবো না। এই কথা বলিয়াই তিনি শটান দোতলায় গিয়া হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের একজোড়া ছেঁড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন। খলিফদং বলিলেন, তাহলে আমি বিদায় হই। চাটুজ্জে মহাশয় স্বামীজির পিঠে হাত বুলাইয়া বলিলেন, যা বলেছ দাদা, এই নির্বান্ধবপুরে দুশ্মনের হাতে কেন প্রাণটা খোয়াবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও,
বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে। এসো, আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগলেন, স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। অজস্র গল্প আছে আমার চ্যানেলে। আজ পর্যন্ত 150টির অধিক গল্প আমি আপলোড করেছি। যদি সেই সব গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ, পাবেন প্লেলিস্টেই পাবেন সেই সব গল্প শুনুন যতদিন না নতুন গল্প আনি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।